আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলের এমন একটি গুরুত্বপূর্ণ ও গভীর দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব যা আমাদের সমাজ ও রাষ্ট্রের প্রতীকী স্তরের সাধারণ মানুষের জীবনকে সরাসরি এবং পরোক্ষভাবে প্রভাবিত করে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজকের সেই বিশেষ দিকটি হল নতুন পে স্কেল বাস্তবায়নের সাথে দেশের সামগ্রিক প্রশাসনিক সংস্কার এবং একটি পূর্ণাঙ্গ দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গঠনের মধ্যকার যে অবিচ্ছেদ্য ও অত্যন্ত শক্তিশালী সম্পর্ক বিদ্যমান রয়েছে সেটি। বাংলাদেশের সাধারণ মানুষ যখনই কোনো প্রয়োজনে কোনো সরকারি অফিসের গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন, তখনই তাদের মনে একটি সহজাত ভীতি ও আশঙ্কার সৃষ্টি হয়। তাদের মনে সারাক্ষণ একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে যে, আজ কি কাজটা ঠিকঠাক মতো সম্পন্ন হবে, নাকি এর জন্য আমাকে বাড়তি কোনো হয়রানির শিকার হতে হবে বা পকেট থেকে কোনো অতিরিক্ত অনৈতিক খরচ গুনতে হবে। সাধারণ মানুষের এই দীর্ঘদিনের ভীতি ও আশঙ্কার পেছনে যে নানাবিধ কারণ রয়েছে, তার মধ্যে অত্যন্ত শক্তিশালী এবং অন্যতম একটি কারণ হল সরকারি কর্মচারীদের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে অপর্যাপ্ত ও নগণ্য বেতন কাঠামো। একজন কর্মচারী যখন তার বৈধ ও নির্ধারিত আয় দিয়ে মাসের ৩০ দিন সম্মানজনকভাবে নিজের সংসার চালাতে পারেন না, তখন তিনি পরিস্থিতির চাপে পড়ে অথবা মানসিক দুর্বলতা থেকে বিকল্প কোনো আয়ের পথের দিকে ঝুঁকতে বাধ্য হন। এই বিকল্প পথটিই হল আমাদের সমাজের অভিশাপ, যাকে আমরা দুর্নীতি বা অনিয়ম বলে জানি। তাই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করাকে কেবল সরকারি কর্মচারীদের ব্যক্তিগত জীবনমান উন্নয়নের একটি ক্ষুদ্র বিষয় হিসেবে দেখলে ভুল হবে, বরং এটি হল দেশের ঘুণে ধরা প্রশাসনিক কাঠামোকে সংস্কার করা এবং একটি আগামীর উজ্জ্বল দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের একটি কেন্দ্রীয় হাতিয়ার। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই গভীর ও ঐতিহাসিক সম্পর্কটি উন্মোচন করার চেষ্টা করব। দুর্নীতি এবং অপর্যাপ্ত বেতনের মধ্যে যে এক ধরনের মনস্তাত্ত্বিক ও গাণিতিক সম্পর্ক রয়েছে, সেটি বোঝার জন্য আমাদের কিছু মৌলিক ও গভীর প্রশ্নের মুখোমুখি হতে হবে। একজন মানুষ আসলে কেন দুর্নীতির মতো একটি অনৈতিক কাজে লিপ্ত হন? এর পেছনে সমাজবিজ্ঞানীরা অনেকগুলো কারণ চিহ্নিত করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল ব্যক্তিগত লোভ, কাজের ক্ষেত্রে অনৈতিক সুযোগের উপস্থিতি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার প্রচণ্ড অভাব এবং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অর্থের তীব্র অনটন। এই চারটি প্রধান কারণের মধ্যে আর্থিক অনটন বা দৈনন্দিন জীবনযাত্রার সংকটটি অনেক সময় সবচেয়ে শক্তিশালী এবং অপ্রতিরোধ্য নিয়ামক হিসেবে কাজ করে, যা মানুষকে অন্যায়ের পথে ঠেলে দেয়। বিশেষত প্রশাসনের নিম্ন ও মধ্যম শ্রেণীর সাধারণ কর্মচারীদের ক্ষেত্রে এই অর্থনৈতিক সংকটের বিষয়টি বিশেষভাবে প্রযোজ্য। যে কর্মচারীর বর্তমান স্বল্প বেতন দিয়ে মাস শেষে মুদির দোকানের হিসাব মেলে না, যার সন্তানের স্কুলের বেতন সময়মতো দেওয়া যায় না, বা পরিবারের কেউ অসুস্থ হলে ভালো হাসপাতালে চিকিৎসা কিংবা প্রয়োজনীয় ওষুধ কেনার ন্যূনতম সামর্থ্য থাকে না, সেই কর্মচারীর কাছে অনৈতিক উপায়ে আসা অর্থের প্রলোভন অনেক বেশি শক্তিশালী এবং অপ্রতিরোধ্য হয়ে ওঠে। তিনি হয়তো ব্যক্তিগতভাবে অত্যন্ত সৎ থাকতে চান এবং নীতি ও আদর্শের কথা ভাবেন, কিন্তু জীবনের কঠোর ও রূঢ় বাস্তবতাটি তাকে প্রতিনিয়ত অন্যদিকে টেনে নিয়ে যেতে থাকে। এই রূঢ় বাস্তবতাটি অকপটে স্বীকার করার মানে এই নয় যে আমরা দুর্নীতিকে কোনোভাবে সমর্থন করছি বা এর পক্ষে ওকালতি করছি, বরং এর প্রকৃত উদ্দেশ্য হল সমস্যার মূলে গিয়ে কারণটি অনুসন্ধান করা এবং সেই মূলে গিয়েই একটি স্থায়ী ও কার্যকরী সমাধান খুঁজে বের করা। বাংলাদেশের বর্তমান প্রশাসনিক বাস্তবতার দিকে তাকালে দেখা যায় যে দুর্নীতির একটি বিশাল বড় অংশ মূলত ঘটে থাকে সেই সব স্তরে যেখানে কর্মচারীদের বেতন ও সুযোগ সুবিধা সবচেয়ে কম। থানা পর্যায়ের একজন সাধারণ সরকারি কর্মচারী, ভূমি অফিসের একজন কানুনগো বা পেশকার, অথবা সরকারি হাসপাতালের একজন সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারী। এই স্তরের মানুষগুলোই প্রতিদিন সাধারণ আপামর মানুষের সঙ্গে সবচেয়ে বেশি সরাসরি কাজ করেন এবং তাদের সেবা প্রদান করেন। কিন্তু পরিহাসের বিষয় হল এরাই রাষ্ট্রের পক্ষ থেকে সবচেয়ে কম বেতন ও সুবিধা পান। এই যে ভয়াবহ আর্থিক অসামঞ্জস্যতা, এটি আমাদের প্রশাসনিক ব্যবস্থায় একটি অত্যন্ত বিপজ্জনক পরিবেশ তৈরি করে রেখেছে। সাধারণ মানুষ যখনই সরকারি সেবা নিতে কোনো দফতরে আসেন, তখন অনেক সময় তাদের কাজটিকে দ্রুত সম্পন্ন করার জন্য বা ফাইলটিকে এক টেবিল থেকে অন্য টেবিলে সচল করার জন্য অতিরিক্ত অর্থ দিতে হয়।
কারণ সেই সেবাদানকারী কর্মচারীটি মনে মনে জানেন যে এই উপরি অর্থ বা বকশিস ছাড়া তার পক্ষে বর্তমানের এই চড়া বাজারে মাস চালানো প্রায় অসম্ভব। এই অশুভ এবং অন্ধকার চক্রটি যদি আমাদের চিরতরে ভাঙতে হয়, তবে সরকারি বেতনকে এমন একটি যৌক্তিক ও সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে একজন সাধারণ কর্মচারী সততার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেও সুন্দর ও স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সেই সুবর্ণ সুযোগটি তৈরি করতে পারে, যা আমাদের প্রশাসনকে এক নতুন ভোরের সন্ধান দেবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই বেতন বৃদ্ধি ও সুশাসনের মধ্যে নিবিড় সম্পর্কটি অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সভা ও সমাবেশে একাধিকবার বলেছেন যে একটি পূর্ণ পরিতৃপ্ত, সন্তুষ্ট এবং আর্থিকভাবে নিরাপদ ও নিশ্চিন্ত প্রশাসনই হল একটি প্রকৃত দুর্নীতিমুক্ত ও কার্যকর জনসেবামূলক প্রশাসনের প্রধান ভিত্তি। তার এই দূরদৃষ্টিভঙ্গি শুধু মানবিক কোনো আবেগের বিষয় নয়, বরং এটি একটি অত্যন্ত বাস্তবসম্মত ও আধুনিক রাষ্ট্রনীতির প্রতিফলন। যখন একজন সরকারি কর্মচারী নিশ্চিতভাবে জানবেন যে তার নির্ধারিত বেতন দিয়ে তার পরিবারের ডালভাতের ব্যবস্থা হবে, তার সন্তানের ভবিষ্যৎ নিরাপদ থাকবে এবং পরিবারের হঠাৎ আসা অসুখ-বিসুখে উন্নত চিকিৎসার সুব্যবস্থা রাষ্ট্র নিশ্চিত করছে, তখন তিনি মানসিকভাবেই দুর্নীতির প্রলোভন থেকে নিজেকে মুক্ত রাখার শক্তি পাবেন। এই মানসিক ও আর্থিক নিরাপত্তার অনুভূতিটাই একজন সৎ কর্মচারীকে যে কোনো সংকটে সৎ থাকতে ভেতর থেকে অসীম শক্তি ও প্রেরণা যোগায়। প্রধানমন্ত্রীর এই প্রগতিশীল চিন্তাভঙ্গি নবম পে স্কেলের প্রতিটি ধাপে ও সুপারিশেই পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিফলিত হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধ্রুব সত্য কথা পরিষ্কারভাবে বলে রাখা দরকার যে শুধু বেতন কয়েক গুণ বাড়ালেই যে জাদুর মতো দুর্নীতি পুরোপুরি বন্ধ হয়ে যাবে, এমনটি ভাবা ঠিক হবে না। বেতন বৃদ্ধি হল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রাথমিক শর্ত, কিন্তু এটি একমাত্র বা চূড়ান্ত শর্ত নয়। এর পাশাপাশি রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রয়োজন অত্যন্ত শক্তিশালী ও কঠোর জবাবদিহিতার ব্যবস্থা, মাঠ পর্যায়ে নিরবিচ্ছিন্ন ও কার্যকর তদারকি ব্যবস্থা এবং দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ও বিভাগীয় পদক্ষেপ গ্রহণ। এই তিনটি শক্তিশালী উপাদানের সমন্বয়েই একটি কার্যকর দুর্নীতি বিরোধী দীর্ঘমেয়াদী জাতীয় কৌশল তৈরি হয়। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নকে আমাদের এই ব্যাপক ও বৃহৎ কৌশলের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখতে হবে। একদিকে কর্মচারীদের বেতন ও মর্যাদা বাড়বে, কিন্তু একই সঙ্গে তাদের কাজের জবাবদিহিতার ব্যবস্থাও বহুগুণ শক্তিশালী হবে। যদি কোনো কর্মচারী ন্যায্য ও পর্যাপ্ত বেতন পাওয়ার পরেও কাজে অবহেলা করেন বা সময়মতো সেবা না দিয়ে সেবা প্রার্থীর কাছ থেকে কোনো ধরনের অবৈধ সুবিধা দাবি করেন, তবে সেটি অত্যন্ত কঠোরভাবে মোকাবেলা করতে হবে। এই দ্বিমুখী ও ভারসাম্যপূর্ণ কৌশলই পারে একটি টেকসই, আধুনিক ও কার্যকর জনবান্ধব প্রশাসন গড়ে তোলার পথ প্রশস্ত করতে। প্রশাসনিক অসংস্কারের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে গেলে দেখা যায় যে বাংলাদেশের বর্তমান প্রশাসনিক কাঠামোটি একটি সুদীর্ঘ ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে বিকশিত হয়েছে। ব্রিটিশ আমলের সেই দাপ্তরিক এবং ঔপনিবেশিক প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে পাকিস্তানের শাসনকাল এবং স্বাধীনতার পরবর্তী দীর্ঘ সময়ে বিভিন্ন সময়ে নানা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এই সংস্কারগুলো সবসময় সমসাময়িক যুগের চাহিদা এবং প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত গতিতে চলতে পারেনি। একবিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়ে বাংলাদেশের প্রশাসনকে এখন একটি আমূল ও বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে অতিবাহিত হতে হবে। এই পরিবর্তনের মূল ভিত্তি হতে হবে ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ও সঠিক ব্যবহার, সেবা প্রদানের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সরকারি কর্মচারীদের দক্ষতা উন্নয়নের জন্য আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা এবং সাধারণ নাগরিকদের সন্তুষ্টিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া। এই সবকিছুর সমন্বয়ে একটি আধুনিক, বিজ্ঞানমনস্ক ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলাই হল বর্তমান সময়ের সবচেয়ে বড় নাজাতীয় চ্যালেঞ্জ। নবম জাতীয় পে স্কেল এই কাঙ্ক্ষিত প্রশাসনিক পরিবর্তনের একটি শক্তিশালী সূচনাবিন্দু বা প্রারম্ভিক মাইলফলক হতে পারে। ডিজিটাইজেশন বা সরকারি সেবাকে প্রযুক্তি নির্ভর করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধির মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী ও নিবিড় সম্পর্ক রয়েছে। যখন সরকারি প্রতিটি গুরুত্বপূর্ণ সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসে, তখন সেখানে মধ্যস্থভোগী বা দালালদের অনৈতিক সুযোগ কমে আসে এবং সরাসরি দুর্নীতির পথ সংকুচিত হয়ে আসে। বাংলাদেশ ইতিমধ্যে ই-সার্ভিস, অনলাইন ই-পেমেন্ট, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা এবং ই-নামজারির মতো অসংখ্য যুগান্তকারী উদ্যোগে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
কিন্তু এই প্রযুক্তিগত উৎকর্ষতাকে সফল করতে হলে পর্দার আড়ালে কাজ করা যে রক্তমাংসের মানুষটি অর্থাৎ সরকারি কর্মচারী তার মানসিক অবস্থার পরিবর্তন সবচেয়ে আগে জরুরি। সেই কর্মচারীকে যদি রাষ্ট্র আর্থিকভাবে সচ্ছল ও পরিতৃপ্ত রাখতে পারে তবেই তিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে সাধারণ মানুষের দোরগোড়ায় সফলভাবে পৌঁছে দিতে পারবেন। নবম পে স্কেল কেবল মাস শেষে কর্মচারীদের পকেটে কিছু বাড়তি টাকা পৌঁছে দেওয়া নয়, বরং এটি হল সুশাসন প্রতিষ্ঠার একটি বৃহৎ রাষ্ট্রীয় বিনিয়োগ। যখন প্রশাসন দুর্নীতিমুক্ত হবে তখন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে, বিদেশি বিনিয়োগ বাড়বে এবং সাধারণ মানুষের হয়রানি কমবে, যা শেষ পর্যন্ত বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করবে। সুধী দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে আমরা এটিই বোঝাতে চেয়েছি যে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা কেবল কর্মচারীদের দাবি পূরণ নয়, বরং এটি দেশের প্রশাসনিক ব্যবস্থার ভিত্তিপ্রস্তর নতুন করে স্থাপন করা। এই স্কেলটি যখন বাস্তবায়িত হবে তখন প্রশাসনের